শুরুতেই আমরা দেখতে পারি ইউরো একটা জায়গায় বসে চিন্তা করতেছে, আর ডেনজি যে ওরে মিথ্যা বলছে এইটা ওর কাছে একদমই ভালো লাগতেছিল না। কিন্তু তখন ইউরোর কাছে সেই ডগিটা চলে আসে। ইউরো যারা এখান থেকে চলে যাইতে বলতেছিল, কিন্তু ডগিটা কোনো কথা না শুনে ইউরোর পাশে বসে পড়ে। ইউরোর মাথায় হাত রেখে বলে যে এইখানে অনেক মানুষ, সত্যি এইখানে একা একটু চিন্তা করা খুবই কঠিন, কিন্তু যখন আমি ভিলেজে ছিলাম তখন একা একা পাহাড়ে চলে যাইতাম আর সেখানে কোনো বাধা ছাড়াই চিন্তা করতে পারতাম। সেইখানে পাহাড়ের জন্তু জানোয়ার আর ব্যান্ডেজ ছাড়া আর কিছুই থাকতো না, তো আমার মেন ফোকাস থাকতো শুধু সার্ভাইভ করা। আর আমি সবসময় এইটাই চিন্তা করতাম যে আমি কিভাবে জীবিত থাকবো। আর এসব চিন্তা করতে করতে আমার এলোমেলো চিন্তাগুলো অর্গানাইজ হয়ে যাইতো। কিন্তু ডেনজি আমাকে সবসময় ফলো করতো, বলতো যে আমি যদি একা একা পাহাড়ে যাই তাহলে আমার বিপদ হইতে পারে। এটা কতটা অ্যানোয়িং ছিল তাই না? দেন আমরা পাস্টের একটা সিন দেখতে পারি যেখানে ইউরো গেটের সামনে বসে কান্না করতেছিল, কারণ ওর বাবা মা ওকে আর ওর বোনকে রেখে চলে গেছে। আর তখন সেখানে ডেনজি আসে আর ইউরোকে বোঝানোর চেষ্টা করে আর বলে যে আমি সবসময় তোমার সাথে থাকবো। এইসব ভেবে প্রেজেন্ট টাইমে ইউরো বুঝতে পারতেছিল না আসলে ওর কি করা উচিত। আর ও ডগিটারে চিল্লাইতে শুরু করে যে হালার পুত তোর লেগে আমার এইসব মনে পড়ছে, তুই আমার এগুলো মনে করাই দিলি। লেফট দূর থেকে এইসব রিয়েলাইজ করে ওই এলিয়েনের মতন দেখতে ডিমন দুইটাকে বলে যে আমি বুঝতে পারছি তোমরা তোমাদের মাস্টারকে এত কেন পছন্দ করো। আর ওই ডিমনটা বলে যে ডিমন আর মানুষ দুইজন একই রকম, কেউ একা থাকতে পারে না। দেন আমরা দেখতে পারি যে ইউরো আবারও ফিরে আসছে আর ডেনজিকে না দেখে জিজ্ঞাসা করে যে ডেনজি কোথায়। রাইট বলে যে ওর একটা জরুরি কাজ আছে সেই জন্য ও চলে গেছে। ইউরো বলে যে বুঝলাম না ভাই, এমন কি জরুরি কাজ পড়লো। লেফট বলে যে ও ওর বাকি অর্ধেককে এখানে সেন্স করতে পারছে। ইউরো অবাক হয়ে যায় যে কি, তার মানে ফেক আসা কি পাহাড় থেকে চলে আসছে। লেফট বলে যে ডানজি ওকে খুঁজতে গেছে। ইউরো বলে যে ও একা কি খুঁজতে পারবে। রাইট বলে যে চিন্তা করো না, ডিমনের তার অন্য হাফের সাথে স্ট্রং কানেকশন থাকে, ও ঠিক থাকবে। ইউরো বলে যে ও একাই চলে গেল, আমার তোরে অনেক কিছু জিজ্ঞাসা করার ছিল। কেন বলে যে ও যাওয়ার আগে বলে গেছে তোমাকে মিথ্যা বলার জন্য ও সত্যিই খুবই লজ্জিত। এটা শুনে ইউরো আর কিছুই বলে না। তখন এলিয়েনের মতন দেখতে ওই ডিমন দুইটা বলে যে ঠিক আছে এখন আমরা চলে যাই, আর বলে যে তোমরা যদি আমাদের সাথে আবারও দেখা করতে চাও তাহলে এইখানেই আইসো, আমরা এই আশেপাশেই ঘোরাফেরা করি। দেন আমরা দেখতে পারি জঙ্গলের মধ্যে ডেনজি একা একা হাঁটতেছিল, তখনই পিছন থেকে এই দুইটা ডিমন ওকে ডাক দেয় আর ডানজিকে বলে যে আমরা তোমার অন্য হাফ খোঁজার জন্য তোমাকে হেল্প করব। ডানজি বলে যে আরে না না কোনো দরকার নাই, আমি তোমাদেরকে সমস্যার মধ্যে ফেলতে চাই না। ওরা বলে যে কোনো সমস্যা নাই, আমরা এই এরিয়া খুব ভালো করে চিনি, আমরা একসাথে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। আর তার থেকে বড় কথা হইলো আমরা আরো লেজেন্ডারি ফ্রেন্ড বানাইতে চাই, তোমরা অনেক ফেমাস জাসি কি ওয়ারিসিসান। এটা শুনে তো ডেনজি ভাই আবেগে কান্না করে দেয় আর ওরা ওকে শান্ত করতে শুরু করে যে আরে ভাই তুমি কান্না করতেছো কেন, সরি। অন্যদিকে ডেরা বাসায় ঢুকে বলে যে এইটা কি ভাই, আর আমরা দেখতে পারি যে ওর বাসায় ডিমন দিয়ে ভরে গেছে। ওশিরা ডেরাকে বলে যে আরে ডেরা তুমি তোমার দাড়ি শেভ করে ফেলছো। ডেরা বলে যে ও সিরা সামা আপনি এখানে কিভাবে আসলেন। ওশিরা বলে যে আমি হাইওয়ে দিয়ে আসছি। ডেরা বলে যে আরে ভাই আমি এইটা বলি নাই, আর এমনিতে ঘোড়া হাইওয়েতে এলাও না। ওশিরা বলে যে ও নো, তার মানে কি আমি ট্রাফিক আইন ভঙ্গ করছি। এর মধ্যে ডেরা খেয়াল করে যে হটপট তো ভাই পুরাই শেষ, আর চিল্লায় ওটা কি তোমরা আমারে সারাই হটপট ফিনিশ করে ফেলছো। আরো কান্না করতে শুরু করে যে ইউরো তুমি তো বলছিলা হটপট সবার সাথে খাইতে হয়। ইউরো বলে যে আমার কোনো দোষ নাই, হানা সান করছে। হানা বলে যে যখন আমাদের দরকার তখন খেয়ে নেওয়া উচিত, নাইলে এমনিতে ইনগ্রেডিয়েন্ট নষ্ট হয়ে যাবে। ইউরো বলে যে এটার সাথে আমি ডিসএগ্রি করতে পারি না। ডেরা কান্না করে বলে যে হবাই বুঝতে পারছি আমারই ভুল, যখন চান্স ছিল তখন আমি কেন খাইলাম না। এরপর ডেরা ইউরোকে একটা খাম দেয় আর বলে যে এটা তোমাকে জিন দিছে। আর ইউরো সেই খামটা খুলে দেখতে পায় যে এটার মধ্যে অ্যাকচুয়ালি ওর বাবা মায়ের ছবি, যেটা দেখে ইউরো অনেক খুশি হয় আর বলে যে আসা আমাকে বলছিল কাগেমরি ম্যানশনে ও এটা ভুলে নাই। কিন্তু এরপরে ইউরো শকড হয়ে যায়, কারণ দেখতে পারে যে এর পরের ছবিগুলো সবই আসার, মানে ভাই আসাও নিজের ছবিও পাঠাই দিছে। এরপরে ইউরো ডেরাকে বলে যে তুমি যেহেতু জিনের সাথে দেখা করছিলা তার মানে তোমরা আমার প্যারেন্টস সম্পর্কে অবশ্যই কোনো ইনফরমেশন শেয়ার করছো, যেটাতে ডেরা কিছুই বলতে পারে না। তবে পিছনে যে টিভি চলতেছিল সেখানে থাকা লোকটা বলে যে আমি তোমার মতন বেশি বোঝা বেয়াদবদেরকে ঘৃণা করি, মানে ভাই বুঝতেই পারতেছো পারফেক্ট টাইমিং। এরপরে আমরা দেখতে পারি যে এরা বাইরে চলে আসছে আর দুইজন দুইজনকে সবকিছু বলে দেয়। ইউরো জিজ্ঞাসা করে যে কোন বাচ্চাদের আর কে কিডন্যাপ করছে তুমি জানো কিনা, যেটাতে ডেরা বলে যে না। রাইট জিজ্ঞাসা করে যে কতজন বাচ্চাকে কিডন্যাপ করছে, যেটাতে ডেরা বলে যে এইটাও জানি না। এরপর ডেরা বলে যে ওদেরকে হোস্টেস করা একদমই ঠিক হয় নাই। ইউরো বলে যে আর ভাই এরকম বলত কি হয় যে এরকম একটা অবভিয়াস ট্র্যাপে পড়বে। ডেরা বলে যে আর যেহেতু সে ফেকাসাকে ধরতে পারছে তার মানে অবভিয়াসলি তার কাছে ডিমন আছে, সো এটা ইজি হবে না। ইউরো বলে যে হ্যাঁ এটা ব্যান্ডিজদেরকেই সামলাইতে দাও। ডেরা বলে যে হ্যাঁ এমনিতেও ব্যান্ডিজরা ফাইট করতে চায়। ইউরো বলে যে আমরা যদি লাকি হই তাহলে ওরা যখন ফাইট করবে তখন আমরা ওই ভিলেজের বাচ্চাদেরকে বাঁচাইতে পারি। ফেকাসা নিয়ে আমার অত চিন্তা নাই, তবে সে আমাদেরকে ডেনজিকে খুঁজে বের করতে সাহায্য করতে পারে। আমার ওই দুইজনের কাছেই অনেক প্রশ্ন আছে। এটা শুনে সবাই ইউরোর উপরে হাসতে শুরু করে, কারণ সবাই ভালো করে জানে যে ইউরোর ফেকাসাকে নিয়েও চিন্তা আছে। আর ইউরো ওদের উপরে চিল্লাইতে শুরু করে লেফট এন্ড রাইট তোমরা হাসতেছো কেন। দেন আমরা দেখতে পাই যে এরা চারজন একটা রুমে বসে ওই জায়গা সম্পর্কে তথ্য বের করতেছিল যেখানে অ্যাকচুয়ালি ওদেরকে যাইতে বলা হয়েছে। ইউরো বলে যে কিডন্যাপারের কাছে যদি ডিমন থাকে তাহলে আমি লেফট এন্ড রাইটের ব্যবহার করে ওদেরকে এটা বুঝাইতে পারি যে আমি আশেপাশেই আছি, কিন্তু আসলে ইউরো আর ডেরা ওদের থেকে দূরে থাকবে এবং দূর থেকেই এনিমির উপরে নজর রাখবে। বাইরে থেকে কেনেথ দেখে তো মনে হইতেছিল যে ভাই ভিতরে কোনো ইভিল প্ল্যানিং চলতেছে। আরো বলে যে হানাসান ওরা কি করতেছে। হানা বলে যে এইসব বুলশিটের মধ্যে জড়াইতে না চাইলে ওরা কি বলতেছে সেটা শোনারই দরকার নাই। এদিকে লেফট জিজ্ঞাসা করে যে এটা সেফ কিনা। ইউরো বলে যে চিন্তা করে না, যদি বিপদ ফিল হয় আমি সেখান থেকে পালাই যাবো আর তোমাদেরকে আমার কাছে ডেকে নিব। অন্যদিকে আমরা কাগেমরি ম্যানশনে দেখতে
পারি যে আসা মাঙ্গা ড্রতে সাহায্য করতেছিল আর একাই বলতেছিল যে আমি আমার ভাইকে দেখতে চাই, আমি আমার ভাইকে দেখতে চাই, যেটাতে হিকারু বলে যে ভাই এ তো পুরোই পাগল হয়ে গেছে। আর এর মধ্যেই খেয়াল করে যে ভাই আসা ওর মাঙ্গা ড্রয়িং এ সব জায়গায় শুধু ওর ভাইয়ের ছবি এঁকে রাখছে। এই জন্য বুঝতে পারে যে ভাই আসাকে দিয়ে এখন আর কিছু হবে না, আর ও আসাকে ব্রেক নিতে বলে। এরপরে হিকারু মাকুটোকে ডাক দেয় যে তুমি চা খাবা কিনা, কিন্তু মাকুটো একটা স্টোরি পরে তো কান্না করে দেয় আর বলে যে হিকারু সাবা আপনি এত সুন্দর স্টোরি কেমনে লিখেন। হারু বলে যে আমারও তো বিশ্বাস হয় না, এরকম একটা ডেঞ্জারাস ফ্যামিলিতে থেকে আপনি এত সুন্দর স্টোরি কেমনে লিখেন। হাগুরে বলে যে আমি শুধু আমার আইডিয়া ড্র করি, পিসফুল ওয়ার্ল্ড আর দ্বারা পপুলার হয়ে যায়, আমি এরকম লাইফ চাই না যে এখানে মার্ডার আর ধোকা নরমাল। হারু চিল্লাই বলে যে আমি এখন পর্যন্ত কাউকে মার্ডার করি নাই। মাকুটো বলে যে আমিও। হিগুরুমা বলে যে তোমাদের দুইজনের এখনো লেট হয়ে যায় নাই, তোমরা চাইলে একটা নরমাল লাইফ কাটাইতে পারো, কিন্তু ভাই ওদের দুইজনের জন্যই এই জবটা দরকার আছে। হিগুরুমা বলে যে আমি এমন একটা ওয়ার্ল্ডে বসবাস করতে চাই না যেখানে ওইসব মানুষ নরমাল লাইফ কাটাইতে পারে যাদের হাত রক্তে লাল হয়ে আছে। হারু বলে যে তাইলে তো আপনার ক্লানের হেড হয়ে যাওয়া উচিত আর আমাদেরকে ফায়ার করে দেওয়া উচিত। হিগুরুমা বলে যে কখনোই না, আমি এরকম ভাইলেন্স ক্লানের হেড কখনোই হব না। আর তুমি আমার প্রো মাঙ্গা অ্যাসিস্ট্যান্ট কেন হয়ে যাও না, তুমি আমার স্টুডিওতে কাজ করতে পারো। হারু বলে যে আমি ড্র করতে পারি না, তবে হ্যাঁ আমি আপনার অন্য হেল্প করতে পারি, কারণ কাগেমোরি ফ্যামিলির আমার আর আমার সিবলিংস এর উপরে অনেক কাজ আছে। তো মাকুটো জিজ্ঞাসা করে যে তোমার সিবলিংসও আছে। হারু বলে যে হ্যাঁ, নাৎসুকি হইতেছে আমার বড় বোন, ফুইউকি হইতেছে বড় ভাই, তারপরে সেকেন্ড আমি হারুও, তারপরে আকিও হইতেছে থার্ড। মাকুটো বলে যে তোমার তো অনেক সিবলিংস। হারু বলে যে হ্যাঁ আমরা একসাথে বড় হয়েছি, তবে আমরা এমনি কানেক্টেড না। মানে ভাই বুঝতেই পারছো এরা আপন ভাই বোন না। অ্যাকচুয়ালি ছোটবেলায় হারুরে কেউ একজন কাগেমোরি ম্যানশনের নার্সারির বাইরে ফেলে রেখে চলে গেছিল। মাকুটো অবাক হয় যে কাগেমোরি ম্যানশনের নার্সারিও আছে, মানে কাগেমোরি ফ্যামিলি এত ভালো বিজনেস করতে পারে। মানে ভাই বুঝতে পারছো এটা কিন্তু কোনো গাছের নার্সারি না, ছোট বাচ্চাদেরকে পালার নার্সারি আর কি। মাকুটো এইটাই বলে যে ও তো কাগেমোরি সম্পর্কে সবসময় অনেক খারাপ কথাই শুনছে, বাট কাগেমোরি যে এত ভালো ওর জানা ছিল না। অন্যদিকে দেখতে পারি যে হারুর বড় বোন ম্যাচ মেকিং সাইট দেখতেছিল, যেটা ওর কাছে একদমই ভালো লাগে না। তখনই সেখানে ফুইউকি এসে বলে যে আমাদের কাজ আছে, মাস্টার আর জিনসান কিছু একটা করতেছে। আর আমরা দেখতে পারি যে এরা সবাই গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে, এদের সাথে গাবিও ছিল। আকই বলে যে আরে গাবিও যাচ্ছে, এমনিতে তো গাবি আশাকে ছাড়া কোথাও যায় না। হারু বলে যে আশার বর্তমান অবস্থা ভালো না, আর তারা যেহেতু আশাকে নিতেছে না তার মানে এমন কোন জায়গায় যাচ্ছে যেখানে আশাকে নিলে সমস্যা। এরপরে আমরা সেই ওয়্যার হাউসের জায়গাটা দেখতে পারি যেখানে অ্যাকচুয়ালি ইউরোকে আসতে বলা হয়েছিল। আমরা একটু দূরের একটা বিল্ডিং এর ছাদে ইউরোকে দেখতে পারি। ইউরো বলে যে ফুলমুন বের হয়ে আসছে, আর ওর পাশের বিল্ডিং এর ছাদেই আমরা ডেরাকে দেখতে পারি যে ওখানে স্নাইপার নিয়ে রেডি ছিল, আর ঠিক ওর সামনের ওয়্যার হাউসের ছাদে লেফট হ্যান্ড রাইট বসা ছিল। মানে ইউরো এটাই চিন্তা করতেছিল যে ওর পাশেই এই লোকগুলো আছে, ওর কিছুই হবে না। তখনই আমরা দেখতে পারি ইউরোর সামনে একটা কালো প্রজাপতি উড়ে আসে, আর তখনই আমরা ইউরোর পিছনে একটা ডিমনকে দেখতে পারি। ডিমনটা ইউরোকে এমন ভাবে ধরেছিল যে ইউরো নড়াচড়াও করতে পারতেছিল না। ইউরো তো অবাক হয়ে যায় যে ও কখন আসলো, একটা সিঙ্গেল সাউন্ড পর্যন্ত হয় নাই। ইউরো পাশে থাকা ওর অস্ত্রটা নেয়ার জন্য আস্তে করে হাত বাড়াইতে যায়, কিন্তু ডিমনটা ওর হাতও চেপে ধরে। ইউরো মনে মনে ভাবে যে ডেরাসান এখন নোটিস করে নাই, ইভেন সামনে থাকা লেফট হ্যান্ড রাইটও না। আর ইউরো যদি কিছু করার চেষ্টা করে একই চাপে ও ইউরোর ঘাড় ভেঙে দিতে পারে। ইউরো অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিল না ও কি করবে, আরো মনে মনে ভাবে যে আমার ডেরাসানের উপরে বিশ্বাস রাখতে হবে। আরো চিল্লাই উঠে যে ডেরাসান এইটারে শুট করো। ডেরা তো অবাক হয়ে যায় যে এইটা কি ভাই, আরো সাথে সাথে শুট করে দেয়, কিন্তু ওর গুলি লাগার সাথে সাথেই ভিতর দিয়ে বের হয়ে যায়, ওইখানে একটা ফুটো হয়ে যায়। তবে এই জিনিসটা তো ছোট ছোট প্রজাপতি দিয়ে তৈরি, সো যে জায়গাটা ফাঁকা হয়েছে ওইখানে আবারও প্রজাপতি এসে ভরে যায়। এরপরে সেটা ডেরার দিকে এগিয়ে যায় এবং সেইখান থেকে গায়েব হয়ে যায়। ডেরার সামনে ছাদে তাকায় দেখতে পারে যে ওইখানে ইউরো নাই, তার মানে বুঝতে পারে যে ইউরো অলরেডি কিডন্যাপ হয়ে গেছে। ও লেফট হ্যান্ড রাইটের দিকে তাকায় আর দেখতে পায় যে রাইট অলরেডি সেই জিনিসটার উপরে অ্যাটাক করতেছে। বাট ভাই বুঝতেই পারতেছো এটা ছোট ছোট প্রজাপতি দিয়ে তৈরি, সো বুঝতেই পারতেছো এটার উপরে অ্যাটাক করে কোনো লাভ নাই। লেফট হ্যান্ড রাইট দুইজন একসাথে এটাকে মারার চেষ্টা করে, তবে কিছুই হয় না, কারণ ওরা যেইখানেই অ্যাটাক করুক না কেন সেখান থেকে প্রজাপতিটা জাস্ট গায়েব হয়ে যায়। এরপরে এই ডিমনটা একটা ওয়্যার হাউসের মধ্যে ঢুকে যায়, লেফট হ্যান্ড রাইটও ওর পিছনে চলে আসে। রাইট ওর লেজে কামড় দেয়, তবে আবার সেই একই জিনিস, এটার কিছুই হয় না। তবে ওর মুখের ভিতরে যেই প্রজাপতিগুলো গেছিল সেগুলোরে চাবাই নিচে ফেলে দেয়। লেফট হ্যান্ড রাইট বলে যে এইটা অনেক ছোট আর এইটাকে ওদেরকে পিস পিস করে মারতে হবে। লেফট বলে যে এইটা আমার স্টাইল না, কিন্তু তারপরও এইটা বলেই লেফট হ্যান্ড রাইট ওই ডিমনটার উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই আমরা ইভানের একটা ঝলক দেখতে পারি আর সেই ডিমনটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আশা করি বুঝতেই পারছো কিভাবে গায়েব হয়েছে। আর আমরা দেখতে পারি যে ডিমনটা ইউরোকে নিয়ে হায়াটো আর আসুমার কাছে চলে আসছে, যেখানে আসুমা ওকে ওয়েলকাম জানায়। ইউরো উত্তর দিতে যাবে, কিন্তু তখনই বেচারার বমি ভাব চলে আসে, মানে অনেকে জার্নি করলে যেরকমটা হয় আর কি। একটু পরে ইউরো আসুমার কাছে জিজ্ঞাসা করে যে এটা তোমার ডিমন কিনা। আসুমা বলে যে হ্যাঁ, এর নাম হইতেছে ইউজুকুরা আর এর পার্টনারের নাম হইতেছে আসাগিরি, যে এখন এখানে নাই কারণ ওর রাত পছন্দ না আর ইউজুকুরার দিন পছন্দ না, এই কারণে ও দিনে বাইরে আসে না। ইউরো আশেপাশের জিনিস ভালো করে পর্যবেক্ষণ করতেছিল। হায়াটো মনে মনে ভাবে যে এই অবস্থাতেও সুন্দর শান্তভাবে বসে ও আশেপাশের জিনিস যেইভাবে দেখতেছে, আমি আমার ডিমন এখনই দেখাবো না। আর আসুমাকেও বলে যে তুমি তোমার ডিমনের দুর্বলতা ওকে কেন বলতেছো। আসমা বলে যে ওদেরকে এইটুক তো করতেই হবে, কারণ ওরা ইউরোর ভরসা জিততে চায়। ইউরো জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সিলের পাওয়ার চাও। আসমা বলে যে যেমনটা আমি মেনশনে বলছিলাম, স্পেশাল পাওয়ারওয়ালা লোকদের কারো
আন্ডারে থাকা উচিত যে তাদেরকে কন্ট্রোল করতে পারবে, যেটা ইউরো বুঝতে পারতেছিল না। আসমা বলে যে তো তুমি মরার জন্য তৈরি আছো। অন্যদিকে আমরা ডেরাকে দেখতে পারি যে সেই ওয়্যার হাউসের সামনে চলে আসে, যেটার মধ্যে লেফট অ্যান্ড রাইট দাঁড়ায় আছে। আর লেফট অ্যান্ড রাইট কে জিজ্ঞাসা করে যে ইউরো কোথায়। লেফট অ্যান্ড রাইট বলে যে ইউরো গায়েব হয়ে গেছে, আর এইখানে থাকা রক্তের ঘ্রাণের কারণে ওরা ইউরোকে ট্র্যাক করতে পারতেছে না। এটা শুনে ডেরা সেখানে লাইট জ্বালিয়ে দেয়, আর আমরা দেখতে পারি ওদের সামনেই ইভান বসে আছে, আর ওর চারপাশে অনেকগুলো লাশ পড়ে আছে। আর ইভানের কাছে থাকা ডিমন দেখে ডেরা বুঝতে পারে যে তার মানে ইভানই সে যে ভিলেজে অ্যাটাক করছিল। আর ও ইভানকে জিজ্ঞাসা করে যে ও সব ব্যান্ডিজদেরকে কেন মেরে ফেলছে। ইভান বলে যে এরা এখানে লুকাইছিল, আর আমি যদি এদেরকে না মারতাম তাহলে এরা আমাদের ডিলে ঝামেলা করতে পারতো। তবে ইউরো যদি একা আসতো তাহলে কাউকে মরতে হইতো না। আর হ্যাঁ, এই যে তোমার কাছে যে ডিমন, এটা তো ইউরোর ডিমন তাই না? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতাছি না, ব্রেকা সিলের ন্যাচারাল এনিমি কিভাবে টুইনের সাথে কন্ট্রাক্ট করতে পারে। বিশেষ করে লেফট, তোমার সাথে সিলের বোঝাপড়া তো খুবই খারাপ, তাই তুমি এখানে থাকলে ইউরোর কাছে সিলের পাওয়ার নাও আসতে পারে, আর এই জন্য তোমাকে মরতে হবে। এটা শুনে তো রাইট হাসতে শুরু করে, আর লেফট ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ওর সাথে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়।